ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি একাধারে একজন ভাষাবিদ, শিক্ষাবিদ, লেখক ও দার্শনিক। উনি সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতিতে অনার্স, কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং সরবন ইউনিভার্সিটি ফ্রান্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উনি 24টি ভাষায় অনর্গল কথা বলতে এবং লিখতে পারতেন। এছাড়াও প্রায় 18টি ভাষায় উনার দক্ষতা ছিল, টোটাল 42টি ভাষাতে। বিবিসির করা জরিপে উনি সর্বশ্রেষ্ঠ বাঙালির লিস্টে 16 নম্বরে আছেন, ফর অবভিয়াস রিজন। এইবার এই মালটাকে দেখেন, ইনি আসিফ মহিউদ্দিন একে এ মগা মহিষউদ্দিন। উনি এইচএসসিতে 3বার ফেল করছেন। কয়বার? 3বার। এবং পরে রাগে দুঃখে উনি লেখাপড়া ছেড়ে দিচ্ছেন। আজকাল উনি নিজেকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়ে বেড়ান। কিন্তু আপনি যদি ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করছেন, তাহলে উনি ওনার জাইঙ্গার কালার, নুনুর সাইজ, ওনার যে রক্ষিতা আছে কানিজ ফাতেমা, তার কয়টা বেড পার্টনার ছিল সেটা নিয়েও উনি আলোচনা করতে লজ্জিত বোধ করবেন না। মগার কোন ইউনিভার্সিটি থেকে উনি পাশ করছেন এটা কিন্তু কখনোই আপনাকে বলবে না। আমার কথা বিশ্বাস হচ্ছে না, মনে করছেন আমি বাড়ায় চড়ায় বলতেছি, তো তাহলে প্রমাণ দেখেন। যতটুকু ফেসবুক থেকে জানলাম সেটা হচ্ছে যে আপনার আসিফ মহিউদ্দিন, আপনি জার্মানিতে থাকেন, বাট আপনার ফেসবুকে যে অ্যাবাউট, ওখানে আপনার পড়াশোনা সম্পর্কে কিছু নাই। তো আপনার পড়াশোনা কতটুকু? আমার পড়াশোনা মানে ধরেন যে আমি আমার সম্পর্কে যদি বলি তাহলে আমার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন, আমি একজন ব্লগার, এটুকুই হচ্ছে আমার পরিচয়। আর পড়াশোনা হচ্ছে আমি পড়াশোনা করেছি এবং আমি জার্মানির একটা কোম্পানিতে চাকরি করি, এবং এই কোম্পানিতে চাকরি করতে তো জার্মানির একটা সরকারি চাকরি বা পাবলিক ফান্ডের চাকরি পেতে অবশ্যই পড়ালেখার দরকার হয়, এবং যতটুকু পড়ালেখা দরকার ততটুকু পড়ালেখা আমি করেছি। তাহলে কি মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আসলে কতটুকু পড়াশোনা করছেন? পড়ালেখা করেছি, দেখেন এটা নিয়ে বলতে গেলে আমার সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। আবার সার্টিফিকেটের বিষয় না, বিষয়টা হলো মুমিন এসে জানতে যাবে যে সার্টিফিকেট কই, এটা সার্টিফিকেট কই। তো সভাপতি, আমাদেরও তো জানার ইচ্ছা থাকতে পারে যে আপনার নিজের যোগ্যতা কতটুকু। আমার যোগ্যতা অসম্ভব ভালো আছে, আমার যোগ্যতা সাংঘাতিক ভালো আছে, এবং এই বিষয়ে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আমার পড়ালেখা বেশ ভালোই আছে। কিন্তু এখন আপনাকে যদি আমি ধরেন আমি ব্লগিং করি, হ্যাঁ, এবং এখন যদি আমাকে সার্টিফিকেট প্রদর্শন করে বা আমার শিক্ষাগত যোগ্যতার মানে সনদ প্রদর্শন করে যদি আমার ব্লগিং করতে হয়, এটা তো ভাই একটা বিপদের কথা। তখন এই কথা বলবে, সেই কথা বলবে, তাহলে আমি তো সেই বিষয়ে আমার ধরেন আমি কি রঙের আন্ডারওয়্যার পরেছি, হ্যাঁ, এখন যদি আপনি জিজ্ঞেস করেন আপনি 6 বিলিয়ন লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছেন, আপনি কি রঙের আন্ডারওয়্যার পরেছেন, কথাটাকে আবারও টুইস্ট করতেছেন। আবারও কথাটাকে টুইস্ট করতেন। আমি বলি না আঘাতের কথা বলি, আমি কিন্তু আঘাতের কথা বলিনি। না শুনেন, আপনি যদি আরো ভিতরে যান, একটু বলে নিই আমি আপনার কথা, আপনি কিন্তু আপনি যদি একটু বলে নিই ভাই, আমি একটু বলে নিই। এখন যদি আপনি আরো ভিতরে যান, এখন যদি আপনি জানতে চান যে আমার যৌনাঙ্গের সাইজ কত, এরকম মেয়ে কিন্তু যদি সেটা রিলেভেন্ট হয়, না একটু শুনেন, আমার কথা একটু শেষ করতে দেন ভাই, আমার কথা শেষ করতে দেন। এখন আমাকে জিজ্ঞেস করেন আমার যৌনাঙ্গের সাইজ কত, এখন আমি এটাতে বিপদে পড়ে যাব, কারণ এটা তো আমার ব্যক্তিগত বিষয়। No, if this is relevant to the topic, then I must ask you. একটু শুনেন, একটু শেষ করতে দেন। শুনতেছি আমি, শুনতেছি। একটু শেষ করতে দেন। বলেন। ধরেন আমি একটা যুক্তি দিয়েছি, বলছিলাম যে আমার অনুযায়ী আপনি কি করবেন, আমার পড়ালেখা সেটা একটু শুনেন। আমি তো ঘড়িতে দেখি আপনি কত মিনিট লাগবে, 53 বাজে। আমার তো উত্তর দিতে হবে, আমার উত্তর দিতে হবে না। আপনি প্রশ্ন করেন নাই, আপনার বেতন কত, শিক্ষাগত যোগ্যতা আপনি এখনো বলেন নাই। না মানে আমি কেন মানে ব্যক্তিগত বিষয়ের উত্তর দেই না, ব্যক্তিগত বিষয়ের উত্তর দেই না। তাহলে আপনার সম্পর্কে যে গুজব আছে যে আপনি ড্রপ আউট, এটা ওটাই সত্য না? এটা সত্য মনে করলে সত্য। আপনি ধরেন আমি বলে দিলাম আপনাকে, এই বিষয় কনফার্ম করে দিলাম, আমি ক্লাস 1 ও করিনি ভাই। ক্লাস 1 এর ফাইনাল পরীক্ষা গিয়ে আমি আটকে গেছি, আমি ক্লাস 1 এর ফাইনাল পরীক্ষা দিয়েই ফেল করে গেছি, এবং এরপর আর আমার পড়ালেখা হয় নাই। আমি পড়ালেখা করতে পারি। এইটা শুরুতে বললেই হয়তো। না আপনি ধরেন না, আমার যুক্তিটা আপনাকে আমি যেটা বলছি যে আমার যুক্তিটা যুক্তি চাই না, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি একটা অ্যানসার দিবেন। এটা নিয়ে আপনি 10 মিনিট লাগাই দিতেছেন। বেসিক্যালি আসিফ মহিউদ্দিন ডোন্ট হ্যাভ আনসার ফর মাই কোশ্চেন। আমি অবশ্যই আপনার এভিডেন্সকে একটা মানে শুনবো। আপনি কি আপাতত আপনি আপনার শিক্ষাগত যে যোগ্যতা সেটাই ক্লিয়ার। আপনি তো এই প্রশ্ন করতে পারেন না, কারণ ওইটা তো হলো, আপনি শুনেন আমার কথা, আপনি কি আমাকে বলতে দিবেন? না আপনি এই বিষয় বলতে পারেন না, তো আপনি তো এই বিষয়গুলো বলতে পারেন না, কারণ আপনি আমার ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে পারেন না। আপনি আমার কোন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত বিষয়ে কথা বলবেন, আর আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলবেন। আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে? এটা লজিক্যাল? না এখন আপনি যদি কি আমাকে তখন জিজ্ঞেস করবেন ভাই তোমার নুন সাইজ কত,
বেসিক্যালি আসিফ মহিউদ্দিন ডোন্ট হ্যাভ আনসার। না না, একটু থামেন। আমি বলবো যে আমি এই বিষয়ে বলবো যে আমানুর সাইজ দিয়ে উনি এমন একজন ব্যক্তি যিনি এইটা বিশ্বাস করেন যে উনার যে ঔরসজাত সন্তান আছে সিদ্ধার্থ, যদিও এই ব্যাপারে কোনো ডিএনএ টেস্ট আমি দেখি নাই, তো সিদ্ধার্থ যদি তার গর্ভধারিণী মা মানে আসিফ মহিউদ্দিনের রক্ষিতা কানিস ফাতেমার সাথে উভয়ের সম্মতিক্রমে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করতে যায় তাহলে এতে কোনো দোষের নাই। বর্তমানে উনি একজন ভাষাবিদ হিসেবে আত্মপ্রকাশ করছেন। সম্প্রতি একটা ভিডিওতে উনি দাবি করছেন যে আরবি ভাষা বা কোরআনের ভাষার প্রতি তার অনেক দক্ষতা আছে এবং এই বিষয়ে তিনি অনেক বিরাট আর্টিকেল লিখছেন এবং শুধু আরবি ভাষা না জার্মান ভাষা সম্পর্কেও তার অনেক ধারণা আছে। কারণ এটা হাই লেভেলের আরবিক ভাষা। আপনি বলছেন না এটা মোটা হাই লেভেলের আরবিক ভাষা না, এটা সেই সময় আমি ভাই আপনাকে একটা ছোট্ট কোরআনের ভাষা সম্পর্কে আমার পড়ালেখা আছে, প্লিজ। হ্যাঁ, কোরআনের ভাষা সম্পর্কে আমার পড়ালেখা আছে এবং বিরাট আর্টিকেল আমি লিখে রাখছি এই বিষয়ে। কোরআনের ভাষা কোন জায়গা থেকে আসছে, এর রুট কোথায়, সেগুলো নিয়ে বিরাট আর্টিকেল লিখে রাখছি। আপনি আমাকে সেটা বুঝায় না ভাই, প্লিজ। ঠিক আছে, এটা হায়ার লেভেলের ভাষা, এত মানে ইয়া করেন না আমার সাথে। সম্প্রতি উনার লাইভে একজন ব্যক্তি যুক্ত হয়ে উনাকে বলেন যে আপনি যে কোরআন এবং হাদিস সম্পর্কে যে অভিযোগগুলো উত্থাপন করেন এর অধিকাংশই হচ্ছে অনুবাদ দেখে, আপনার আরবি ভাষা সম্পর্কে কোনো নলেজ নাই এবং আরবি ভাষাতে একটা শব্দের অনেক অর্থ হতে পারে, তো এই শব্দটা এক্স্যাক্টলি তার আগে পরে কনটেক্সটটা কি সেটার উপরে নির্ভর করে এর অর্থ। তো ওইভাবে যদি দেখি আমরা তো তাহলে আপনার অনেকগুলো অভিযোগ আসলে যুক্তিতে টিকে না। তো এই কথা বলার সাথে সাথে উনি বুঝতে পারছেন যে এটা তো একটা সত্য কথা, এখন এটা যদি আমি মেনে নেই তাহলে তো আমার যে লজিকগুলো আছে ইসলামের বিরুদ্ধে সেগুলো তো আসলে খাটবে না আর আমার কেউ চাকরিটাও চলে যেতে পারে। তো এটা বোঝার পরপরই উনি একটা ভিন্ন আর্গুমেন্টে চলে গেছেন। যিনি প্রশ্ন করছেন তাকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে আরবি ভাষা একটা দুর্বল ভাষা। একটা ভিডিও দেখেছিলাম তখন আপনি বুঝাচ্ছিলেন কোরআনের আয়াতগুলোর মাধ্যমে, যেটা বাংলানুবাদ থেকে। এখন আমি তখন ওই কোরআনের আয়াতগুলো দেখছি, ঠিক আছে। সো তখন এখানে যে শব্দটা ইউজ করা হয়েছিল আর্থ, আপনি জার্মানি থাকেন, আমি জার্মানি থাকি, আমরা জানি যে একটা ভাষা থেকে আরেক ভাষা কখনোই সম্পূর্ণভাবে এক্স্যাক্টলি লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড আপনি ট্রান্সলেট করতে পারেন না। প্রতিটা ভাষার একটা সৌন্দর্য আছে, প্রতি শব্দ আছে, যেমন বাংলায় প্রতি শব্দ অনেক আছে। আপনি পৃথিবী বলতে একটা হচ্ছে যে আর্থ, যেটা আরবি শব্দ, সেটাতে আপনার পুরো পৃথিবীটাও বোঝাচ্ছে অর্থাৎ গ্রহ অ্যাজ এ প্ল্যানেট। আবার আর্থ বলতে আবার বোঝাচ্ছে যে মাটি, অর্থাৎ আমি যে ভূমির উপর দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমার মহাদেশ, 7টা মহাদেশ বা 5টা মহাদেশ, সেটাও বোঝানো হচ্ছে। আচ্ছা এখানে আপনাকে আমার একটা প্রশ্ন আছে। এখানে ভাই সোহেল ভাই আপনাকে একটা প্রশ্ন আছে, যে এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন আছে। আপনি কি ভাই ডিক্টেটর সিনেমাটা দেখেছেন? ডিক্টেটর অ্যারাবিক যে মুভিটা, অ্যারাবিক মানে ওই যে দাঁড়িয়ে লাইন থাকে, হ্যাঁ দেখেছি, খুব ফানি একটা মুভি। হ্যাঁ খুব ফানি একটা মুভি, সেটা তো দেখেছেন নিশ্চয়ই। সেটা যেহেতু আপনি জার্মানিতে থাকেন আপনি তো বোধহয় দেখেছেন। হ্যাঁ, এই কারণে দেখেছি। তো ওই আলাদিন সিনেমাটার ভিতরে একটা মজার ব্যাপার ছিল যে আলাদিন ডিকশনারিতে কিছু শব্দ যুক্ত করেছে, এটা কি আপনার মনে আছে? হ্যাঁ, আলাদিন নিউজ অর আলাদিন নিউজ, গুড নিউজ অর ব্যাড নিউজ। হ্যাঁ ইয়েস, এবং অথবা নো, আমি এইচআইভি পজিটিভ নাকি এইচআইভি নেগেটিভ। তখন গিয়ে জিজ্ঞেস করে যে আমি কি এইচআইভি আলাদিন, তোমার ডাক্তার বলে তুমি এইচআইভি আলাদিন। তারপরে জিজ্ঞেস করে যে তুমি কি এইচআইভি আলাদিন নাকি তুমি এইচআইভি আলাদিন। মানে একই ওয়ার্ড দ্বারা হ্যাঁ বোঝায়, একই ওয়ার্ড দ্বারা নাও বোঝায়, তাই না? এটা আপনার খেয়াল আছে তো? এখন আপনি বলেন তো একটা মানে ভাষাতে যদি শব্দের সংখ্যা কম থাকে তখন যেটা যে সমস্যাটা হয় যে একই শব্দ দ্বারা অনেক কিছু বোঝানো হয়, তাই না? জি। এবং শব্দের সংখ্যা যদি বেশি থাকে, জার্মানিতে কিন্তু শব্দের সংখ্যা অনেক বেশি। আপনি জানেন যে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা যন্ত্রপাতি, খুঁটিনাটি, নাট বল্টু, এগুলোর একটা আইন আউফ আন এগুলা দিয়ে আপনি শব্দটাকে জোড়া লাগায়, শব্দটাকে জোড়া লাগায়, 3-4টা শব্দ জোড়া লাগায় একটা লম্বা শব্দ করে ফেলে এবং বিশাল শব্দ থাকে এখানে। এখন মানে জার্মান ভাষাটা হচ্ছে একটা রিচ ভাষা, কারণ এখানে শব্দ ভান্ডার অনেক বেশি। আর যে ভাষাগুলোতে শব্দের সংখ্যা কম সেগুলা হচ্ছে একটু দুর্বল ভাষা বলে মনে করা হয়, তাই না? দুর্বল না, ঠিক। আপনি বলতে পারেন যে এই ভাষাগুলোর এক্সপ্লেনেশন করতে হয়, যেমন আপনি সংস্কৃত, এরপর আরবিক, এই সমস্ত ভাষাগুলোর যেগুলোর এক্সপ্লেনেশন। আপনি এই ভাষাগুলোকে দুর্বল ভাষাই বলা হয়, কারণ আমি আপনাকে আলাদিন সিনেমাটার কথা এই কারণেই বললাম যে একই শব্দ দ্বারা যদি পজিটিভ এবং নেগেটিভ দুইটাই বোঝানো হয়, আলাদিন না এইচআইভি আলাদিন নাকি এইচআইভি আলাদিন, এটা দুষ্টুমি, এটা জাস্ট ফানি মুভিতে জাস্ট আলাদিন করা হয়েছে। আলাদিন না, এই সিনেমাটা ফানি করা হয়েছে, ফাইজলামি করার জন্য, সেটা ভেবে থাকলে আপনি ভুল করেছেন। আপনি সিনেমাটার মূল জিনিসটাই বোঝেননি তাহলে। উনি মূলত দুইটা দাবি করছেন যে আরবি ভাষায় শব্দের সংখ্যা কম এবং শব্দের সংখ্যা কম হওয়ার কারণে যেহেতু একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, এই জন্য আরবি একটা দুর্বল ভাষা। তো এইটা রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে হলিউডের একটা মুভি, যে মুভির নাম ডিক্টেটর, যার নায়কের নামও সে ঠিক
মতো নিতে পারতেছে না। পুরাই হাস্যকর একটা দাবি। এখন যদি কোনো এক ব্যক্তি উনাদের কাছে গিয়ে বলে যে ঈশ্বর আছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে ব্রুস অলমাইটি মুভি, ওইখানে দেখাইছে যে ঈশ্বর আছে। তো কাজে ওই মুভির রেফারেন্স দিয়ে যদি কেউ বলে তাহলে কি ওনারা এটা মেনে নিবে? আসলে সমস্যাটা যেটা হয়েছে যে দেখেন 3 চাক্কার যে রিক্সাগুলো আছে এগুলোর পিছনে কিন্তু অনেক নায়ক নায়িকার ছবি বা অনেক বিভিন্ন ধরনের ছবি থাকে। যারা এই ছবিগুলো আঁকে তাদের কি আমরা জয়নুল আবেদিন অথবা পাবলো পিকাসো অথবা লিওনার্দো দা ভিঞ্চি মনে করি? তা কিন্তু আমরা মনে করি না। তারা একজন সাধারণ মানের আর্টিস্ট, এটা আমরা তারা বুঝিতে তাদের কোয়ালিফিকেশন কতটুকু। কিন্তু আসিফ মহিউদ্দিনের যারা সমর্থক আছে তারা সাধারণত আসিফের যে শুদ্ধভাবে বাংলা বলার স্টাইল এটা দিয়ে ধরে নেয় যে সে অনেক শিক্ষিত লোক। আদতে সে একটা গণ্ডমূর্খ, কারণ সে তো ড্রপ আউট স্টুডেন্ট, নিজের পড়াশোনাই সে ঠিক মতো করতে পারে না। একটা ভাষা নিয়ে গবেষণা করা কতটুকু তার পক্ষে সম্ভব? এবার আসি যে তার দাবিগুলা কতটুকু মিথ্যা সেই সম্পর্কে জানার জন্য। উনি প্রথম যে দাবিটা করছেন যে আরবিতে নাকি শব্দের সংখ্যা কম। আপনি যদি গুগলে যান, বা সবচেয়ে ভালো হয় আপনি যদি চ্যাট জিপিটিতে যান, কারণ গুগলের সবচেয়ে উন্নত ভার্সন হচ্ছে চ্যাট জিপিটি। যারা ব্যবহার করে তারা খুব ভালো করে জানে যে এটা ইন্টারনেটে যে অ্যাভেলেবল রিসোর্সেস আছে সেইটাকে কালেক্ট করে এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওটার একটা সংক্ষিপ্ত একটা ভালো একটা অ্যানালাইসিস দেয়। তো ওখানে গিয়ে আমরা যদি জিজ্ঞাসা করি শব্দগত দিক থেকে সবচাইতে রিচেস্ট ভাষা, ধনী ভাষা কোনটা, তো তাহলে আমরা দেখব আরবি ভাষাই সবচাইতে রিচেস্ট ভাষা। আরবি ভাষায় শব্দের সংখ্যা প্রায় 1 কোটি। অথচ আসিফ মহিউদ্দিন বলতেছিলেন যে আরবি ভাষার চাইতে নাকি জার্মান ভাষা অনেক উন্নত, অথচ জার্মান ভাষার শব্দের সংখ্যা হচ্ছে 3 থেকে 5 লক্ষ। তাহলে উনি এখানে একটা ডাহা মিথ্যা কথা বলছেন। হয় উনি জেনে বুঝে বলছেন, আর নাইলে না জেনে ব্লাফ মারার চেষ্টা করছেন, ভাবছেন যে এখন যে সামনে আছে তারে বোকা বানায় দিই। কিন্তু এগুলা যে রেকর্ডেড থাকে, আমরা যে পরবর্তীতে এগুলা নিয়ে গবেষণা করে উনার মিথ্যাকে তুলে ধরতে পারি, এটা হয়তো উনার মাথার থেকে স্লিপ আউট হয়ে গেছে। এবার আসি উনার দ্বিতীয় দাবিতে, যে আরবি ভাষার একই শব্দের অনেকগুলো অর্থ থাকে, যার জন্য এটা একটা দুর্বল ভাষা। যারা আসলে ভাষা নিয়ে গবেষণা করেন তারা বিষয়টা বুঝবেন, আর যারা সাধারণ মানুষ আছে তাদের বোঝার স্বার্থে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে আরবি ভাষা এমন একটা ভাষা, এর মতো ভাষা আপনি আর অন্য কোথাও পাবেন না, যেখানে একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ হয়। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি তলোয়ারের প্রতিশব্দ কয়টা বলতে পারবেন? আমি তো জানি একটা, ওশি। ওশি তলোয়ারের আরেকটা হচ্ছে ওশি। ইভেন আসিফ মহিউদ্দিন যে বলতেছিলেন যে জার্মান ভাষা নাকি আরবি ভাষার চাইতে অনেক রিচ, সেই জার্মান ভাষাতেই তলোয়ারের জন্য 10টা শব্দ আছে, কিন্তু আরবি ভাষাতে তলোয়ার নিয়ে 100টা শব্দ আছে। উট নিয়ে জার্মান ভাষাতে 6টা প্রতিশব্দ আছে, কিন্তু আরবিতে 100-র অধিক। সিংহ নিয়ে জার্মানি ভাষাতে মাত্র 4টা শব্দ আছে। পক্ষান্তরে সিংহ নিয়ে আরবি ভাষাতে 300-রও অধিক প্রতিশব্দ আছে, এবং সেই শব্দগুলো কতটুকু ইউনিক সেটার আমি আপনার একটা ধারণা দিচ্ছি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আরবি ভাষা কতটা এলিগেন্ট একটা ভাষা, কতটা রিচ একটা ভাষা। উনি যেভাবে বলছে, আসলে উনি উনার দাবিকে সঠিক প্রমাণ করতে গিয়া প্রচুর পরিমাণে ভুলভাল বলছেন। আমি আপনাদেরকে আগে বলছি যে সিংহের 300টা প্রতিশব্দ আছে, তো এবং প্রত্যেকটা প্রতিশব্দের একটা আলাদা মিনিং আছে। ওই শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ যদি আপনি ব্যবহার করে থাকেন তো পুরো সেন্টেন্সটার অর্থটাই চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল, অফ হচ্ছে সিংহের একটা নাম, তবে এটা হচ্ছে ওই সিংহকে বলা হয় যেই সিংহ রাতে শিকার করে। মানে দিনের বেলা যদি আপনি কোনো সিংহকে দেখতেছেন শিকার করতে, তো সেটাকে আপনি যদি অফ বলেন তাহলে কিন্তু ব্যাকরণগত দিক থেকে আপনি ভুল শব্দ প্রয়োগ করলেন। কাসবারা এটাও কিন্তু সিংহের নাম, এটা হচ্ছে ওই সিংহের নাম যেই সিংহকে দেখে অন্যান্য যারা শিকার আছে তারা ভয়ে পালায়া যেতেছে। লেইসও সিংহের নাম, কিন্তু ওই সিংহের নাম যে কিনা তার শিকারের চারপাশে ঘুরতেছে। হায়দারও সিংহের নাম, কিন্তু ওই সিংহের নাম যেই সিংহটা সাইজে ছোট। ওসামাও সিংহের নাম, কিন্তু ওই সিংহের নাম যে সবসময় হামলা করার জন্য প্রস্তুত, বা যে সিংহকে দেখলেই মনে হইতেছে যে সে এখন হামলা করতে পারে, ওই সিংহকে আপনি ওসামা বলবেন, লেইস না। এরপরে হামজাও সিংহের নাম, তবে ওই সিংহের নাম যেই সিংহ গর্জন করতেছে। আপনি যদি চিড়িয়াখানাতে গেলেন আর দেখলেন যে একটা সিংহ গর্জন করতেছে, তো সেটাকে আপনি অফ বলবেন না, লেজ বলবেন না, কাসবারা বলবেন না, আপনি ওই সিংহটাকে বলবেন হামজা। তো আপনারা দেখলেন আরবি ভাষা কতটা সুন্দর এবং মাধুর্যপূর্ণ, যে এটার এক একটা ওয়ার্ড একটা ভিন্ন ভিন্ন, শুধুমাত্র ওই বস্তুরে বুঝাইতেছে না, ওই বস্তুর যে প্রকৃতি সেটাও কেউ বুঝাইতেছে। যারা আরব দেশে আছে তাদের এগুলো বুঝতে কোনো কষ্ট হয় না। তো আমরা যখন কোরআন শরীফ বোঝার চেষ্টা করি, আমরা আরব আলেমদেরকে ফলো করি, এই জন্য আমাদের
আমাদের কোনো প্রবলেম হয় না। সবসময় আমাদের ওই বাংলা অনুবাদের উপরে নির্ভর করতে হয় না। বাংলা অনুবাদ কোরআনের তো হইলই মাত্র 100 বছর, এর আগে আমরা কিভাবে ম্যানেজ করছি। আর তাছাড়া অনুবাদ ধরেন 10টা আছে, তা আপনাকে কেন ওই বাংলাটাকেই গ্রহণ করতে হবে? আপনি ইংলিশটাতেও যায় দেখেন যে ওটা আসলে ওরা কিভাবে এটা ট্রান্সলেট করছে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এই বিষয়টা কিন্তু আসিফ মহিউদ্দিন খুব ভালো করে বুঝে, কিন্তু তারপরও সে এখন ইসলামের বিরুদ্ধে বইলা তো পয়সা পাতি কামাইতে হয়, তার জন্য সে যতই আমরা লজিক দেই বা যুক্তি দেই না কেন, সে বিষয়টারে আমলে নেয় না বা নিতে চায় না, কারণ তাতে তার মার্কেট ডাউন হয়ে যাবে। তো পরিশেষে এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা কোয়েরি থাকে বা আপনার নিজের কোনো যুক্তি থাকে বা আমার কোনো ভুল ত্রুটি আপনি যদি খুঁজে পান, তো সেটা আপনি কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।